সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন অমিয়বালা দুগ্ধ খামারের তৃতীয় পর্ব। গত 196 এবং 197 পর্বে ডেইলি ফার্ম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম অ্যাডভোকেট সুরজিৎ কুমার চক্রবর্তীর সাক্ষাৎকারের মাধ্যমে। আজকে 198 পর্বে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব গরু লালন পালন, কোন ধরনের গরু কিনে খামার শুরু করতে হয়, গরুর সংক্রায়ণ কীভাবে করতে হয় এবং প্রাথমিক চিকিৎসা ও রোগবালাই সম্বন্ধে বিস্তারিত। তাছাড়া বন্ধুরা, আগামী 199 পর্বে এই খামারটি শেষ পর্ব। এখানে জানতে পারবেন খামার ব্যবসা লাভটা কেমন এবং গরু কি কি উপকারে আসে বিস্তারিতভাবে। তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। এই যে আপনাদের এই গরুগুলোকে সকাল থেকে রাত্র পর্যন্ত কিভাবে পরিচর্যা করেন, আমাদের যদি একটু ডিটেল বলতেন। আমি তুলনামূলকভাবে মানুষের তুলনায় অত পরিচর্যা করতে পারি না। আমার অত পরিচর্যা করার বর্তমান মানুষের যেটা মানসিকতা অবস্থা, কেউ গরুর খামারে কাজ করতে চায় না। এখন সবাই মোটর শ্রমিকে কাজ করবে, মিলে কাজ করবে, গার্মেন্টসে কাজ করবে, হ্যাঁ, ওখানে গায়ে কাদা ভরবে না, বৃষ্টি লাগবে না। কিন্তু গরুর খামারে যেটা সমস্যা, গোবর ফেলতে হয়, গরুকে গোসল করাইতে হয়, গরুকে পরিষ্কার করতে হয়, এ সমস্ত নোংরা কার্যক্রম আমাদের দেশের লোকজন শিক্ষিত সমাজও করতে চায় না, অশিক্ষিত সমাজও করতে চায় না। তারা 5,000 টাকা বেতনে ঢাকা শহরে তারা গার্মেন্টসে গিয়ে চাকরি করবে, সেখান থেকে জন্ডিস সহ বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে বাড়িতে ফিরবে। কিন্তু যেখানে গরুর খামারে কাজ করলে আপনার কোনো রোগ ব্যাধি হবে না, শরীর সুস্থ থাকবে। কিন্তু আপেক্ষিকভাবে মনে হয় কাজটা নোংরা কাজ, কিন্তু এখানে আমি বলবো এটা নোংরা না, এটা একটা প্রকৃত কাজ, সেবামূলক কাজ। আপনি জীবকে সেবা করছেন। এবং যদি আমরা বলি সেই কিসের স্বামী বিবেকানন্দের, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাহলে জীবের মধ্যেই যদি সৃষ্টিকর্তা থাকেন, ভগবান থাকেন, আল্লাহ থাকেন, তাহলে কিন্তু এই জীব সেবার মাধ্যমেই আজকে কিন্তু আমি ভগবানকে বা আল্লাহর সেবা করতেছি। এবং আমার এইটাই বাস্তব। তো এদিকে আমাদের একদিক থেকে একটা সেবামূলক কাজও হচ্ছে, ভগবান সেবা হচ্ছে, আল্লাহ সেবা করা হচ্ছে, মানুষেরও উপকার হচ্ছে, নিজে উপকৃত হচ্ছি, দেশ ও জাতি উপকৃত হচ্ছে। তো দাদা, এই যে নতুন যারা গরু কিনতে চায়, কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করা উত্তম আপনার মত? প্রথমে আমি যেটা বলবো সেটা হলো গরুর দামের ব্যাপারটা। আপনাকে কম দামি গরু কিনতে হবে। আপনি কম দামি গরু কিনে এনে বাড়িতে সেটাকে বেশি দামি তৈরি করবেন। কারণ একটা কম দামি গরু কিনে আনলে ওই গরুটার যখন আপনি বাড়িতে নার্সিং করবেন, ওটা ডে বাই ডে কিন্তু ওর ডেভেলপমেন্ট আসবে। একটা ভালো গরু কিনে নিয়ে আসলেন, আপনি যতই নার্সিং করবেন ডেভেলপমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন না। একটা খারাপ গরু নিয়ে আসলেন, ওটা বাড়িতে যদি আপনার অ্যাডজাস্ট নাও হয়, আপনার কিন্তু লোকসান হবে না। আপনি গরু বিক্রি করতে আপনার ক্যাপিটালটা সেফ থাকবে। আপনি একটা ভালো গরু নিয়ে আসলেন, বাড়িতে অ্যাডজাস্ট করতে পারলেন না, 1 মাস পরে দেখবেন যে 50% টাকায় বিক্রি করতে হবে। তো এই ক্ষেত্রে বলবো যে গরু খামার নির্মাণের ক্ষেত্রে এখানে আপনাকে ধৈর্য একটু ধরতে হবে এবং আপনাকে সময় নিয়ে করতে হবে। আপনি রাতারাতি খামার তৈরির জন্য পরিকল্পনা নেবেন, খামার তৈরির পরিকল্পনা নেবেন, কিন্তু রাতারাতি খামার করবেন তা না। আপনি প্রথমে মার্কেটে গিয়ে কম দামি কিছু গরু তৈরি করবেন, কম দামি গরু তৈরি করে সেই গরু নার্সিং শুরু করবেন। নার্সিংয়ে আপনি 10টা গরু কিনলেন, দেখেন ওর মধ্যে 6টা গরু ভালো দেবে, 6টা রেখে দেবেন, বাকি 4টা বিক্রি করবেন। এই 6টা আপনার ওয়েদারের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই গরুগুলো আপনি যদি একটা গরু 25,000 টাকা দিয়ে কেনেন, 6 মাস পরে দেখবেন এটা 50,000 হবে। আর বেশি দামি গরু কিনবেন, দেখেন উল্টা অবস্থা হবে। এবং এই গরুগুলো সহনশীল হয়, যে কারণে আপনি এক কথায়, হ্যাঁ, একটা জাতের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে। আপনি মূলত উঠতি বয়সের গরু কিনবেন, যে গরুটার হয়তো 5 বছর 7 বছর বা 3 বছর বয়স, এই গরুগুলো ভালো হয়, এদের ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি আসে। বেশি বয়স্ক গরু কেনা যাবে না। আপনারা যেটা আমাদের বাংলা ভাষায় জুয়ান বলি, জুয়ানের আগে থেকে যে গরুগুলো, এগুলো কেনা উচিত। আর যেভাবেই গরু কেনেন, কস্টলি গরু কিনবেন না, কম দামি গরু কিনবেন, ওইটাকে খারাপ গরু এনে বাড়িতে ভালো করবেন, সেটাকে আপনি মূল্যবান হিসেবে তৈরি করবেন, তাহলে কিন্তু খামার আপনি লাভবান বা খামার পরিচালনা করতে পারবেন। এই যে আপনারা যে সংক্রায়ণ করেন, এটা কিভাবে করেন আমাদের যদি একটু বলতেন। এখন তো দেশে উন্নয়নের একটা সুবর্ণ সময় বলবো। আগে এক সময় শুধুমাত্র সরকারের তরফ থেকে উন্নত জাতের বীজ সরবরাহ করা হতো গরুর, আর সেখানে এখন বিভিন্ন প্রতিষ্ঠান উন্নত জাতের বীজ সরবরাহ করছে। কৃত্রিম প্রজনন কর্মী এখন প্রায় প্রত্যেক গ্রামেই, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে নিয়োগ হয়ে গেছে। এখন আমরা হাতের কাছেই উন্নত জাতের সারের সিমেন্ট পাচ্ছি। তা যে কারণেই আমি একটা কম দামি গরু কিনবো এবং এই গরুটাকে আমি একটা উন্নত জাতের সিমেন্ট দিয়ে প্রজনন করাবো। এই উন্নত জাতের সিমেন্টটা যদি কনসেপ্ট হয়, তাহলে আপনি একটা যদি এরে বাছুরেই পাই বা বকনা বাছুরেই পাই, তা বকনা বাছুর পাওয়া আপনি একটা ভবিষ্যতের ভালো গাভী পেয়ে গেলেন। এই গাভীটা দেখবেন মিনিমাম 10 থেকে 15 লিটার দুধ হবে। তো এই যে আপনাকে একটা গাভী আপনি আজকে কিনলেন,
1 বছর পরে বা এর বাছুর হতে যদি আমি সর্বোচ্চ 2 বছরও সময় নেই, এবং ওই বাছুরটা কিন্তু আপনি আবার 2 থেকে 2.5 বছরের মধ্যে ওর কিন্তু গাভী হবে আবার। অর্থাৎ আপনি আজকে শুরু করলে অল্প টাকা দিয়ে শুরু করেন, 5 বছরের মধ্যে আপনি এটা কিন্তু ভালো খামার করতে পারবেন। কিন্তু যদি আপনি এই 5 বছরের সময় না নিয়ে আপনি 5 গুণ বেশি ক্যাপিটাল ইনভেস্ট করেন, তখন কিন্তু এটার ঝুঁকি থেকে যাবে। আর আপনি অল্প টাকা ইনভেস্ট করবেন, যদি আপনি কখনো চালাইতে অপরাগও হন, তাহলে কিন্তু গরু বিক্রি করলে আপনার ওই লোকসান আসবে না। আপনি যে টাকায় গরু কিনে সে টাকায় মিনিমাম বিক্রি করতে পারবেন। মানে 25,000 টাকা দিয়ে গরু কিনে সেটা 25,000 টাকায় কমপক্ষে বিক্রি করতে পারবেন। কিন্তু 1 লক্ষ টাকার গরু কিনে যদি আপনি 15,000 টাকা বিক্রি করেন, তখন তো আপনার ক্যাপিটাল ওখানেই শেষ। আর ঘরের শেডের কথা বলছি, সেটাকে ভালো তৈরি করবেন না। যদি আপনি ঠিক আমি যে কথাগুলো বললাম এই প্রসেসে মানে কম মূল্য দিয়ে কম ক্যাপিটাল ইনভেস্ট করে শ্রম ইনভেস্ট করতে হবে না, কিন্তু শ্রম ইনভেস্ট করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সম্ভব। চিকিৎসা এবং রোগবালাই সম্বন্ধে আমাদের যদি একটু বলতেন। আগে আমাদের দেশীয় গরু ছিল, এখন কিন্তু ব্রিড চেঞ্জ হয়ে গেছে। এখন সব আমাদের বিভিন্ন হাই প্রোডাক্টিভ গাভী আমাদের দেশে এখন আমরা লালন পালন করছি, এগুলো হাইব্রিড গরু। এবং এই গরুগুলোর মানে অরিজিন আমাদের দেশে নয়, এদের অরিজিন মূলত বাইরের। তারা এক দেশ থেকে এক দেশে আসছে, যে কারণে আবহাওয়াজনিত কারণেই একটা কিন্তু সমস্যা আছে। আবহাওয়াজনিত কারণেই একটা রোগ ব্যাধির বিষয় থেকে যায়। আর তাছাড়া এই গরুগুলো হাই প্রোডাক্টিভ হওয়াতে এদের রোগ ব্যাধিটা বেশি হয়। তা যেই কারণেই আর রোগ ব্যাধিটা মূলত নির্ভর করবে, যদি আমরা পরিচর্যা বা গরুকে ভালো করে লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু রোগ ব্যাধি কম হবে। এবং আমি লক্ষ্য করছি রোগ ব্যাধি হওয়ার কারণে আমাদের দেশে ফার্মিং পদ্ধতিতে গরুকে ঘরের মধ্যেই পোষা হয়। গরু কোনো সূর্যের তাপ পায় না, বাইরের আলো বাতাস পায় না। তা যে সমস্ত গরু, যেমন আমি যেটা করি, আমার গরুকে আমি ছেড়ে দেওয়ার ফলে তারা বাইরের রোদ বৃষ্টি সব পাচ্ছে, কিন্তু যে কারণে কিন্তু আমার গরুর তুলনামূলকভাবে রোগ ব্যাধি অনেকটা কম হয়, না তা বলবো না, তবে অনেকটা কম। তো এটা মূলত মানে আবহাওয়া অ্যাটমসফিয়ার, আপনার যে পরিবেশ, সেই পরিবেশের উপরেই নির্ভর করবে। আর একটা গরু যদি সবসময় ঘরে থাকে, গরু তো পায়খানা করবে, পেচ্ছাপ জায়গার সাথে সাথে হবেই, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, হ্যাঁ দুধ বেশি দেবে, ওর শরীর দুর্বল হয়ে গেল, যে ঠিকমতো ওকে ওর উপাদান সরবরাহ করা না হয়, তাহলে গরুগুলো বিভিন্নভাবে আক্রান্ত হয়ে পড়ে, রোগাগ্রস্ত হয়ে পড়ে। তা রোগাগ্রস্ত বিভিন্ন ধরনের রোগ আছে। আর তারপরে যে বিষয়গুলো এমনি কিছু নর্মাল রোগ আছে, আর কিছু রোগ আছে যেটা আপনার ফ্যাটাল ডিজিজ, যেমন আমরা বলি যক্ষা, তরকা, খুরা, বাদলা ইত্যাদি যে সমস্ত, এগুলো কিন্তু বাংলাদেশ সরকার থেকে এখন সরবরাহ করা হচ্ছে। প্রত্যেক উপজেলা পশুপালন অফিস থেকেই আমি যে রোগগুলোর কথা বললাম এর ভ্যাকসিন দেওয়া হয়। তো এখান থেকে যদি আমাদের যারা খামার করবে তারা যদি উপজেলা পশুপালন অফিসের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে কিন্তু ওখান থেকেই এই ফ্যাটাল ডিজিজগুলোর প্রিভেন্টিভ ভ্যাকসিন পাবেন। মূল্য খুব কম, সরকার শুধু নামমাত্র একটা মূল্য নিয়ে দেয়, এবং এটা বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে। তা সরকার যেহেতু সরবরাহ করছে, তা রোগ ব্যাধিতে, এবং আরও একটা যেটা বিষয় চিকিৎসার ক্ষেত্রে এখন একটা আমি ভালো দিক বলবো, কারণ প্রত্যেক থানাতেই আমরা একজন ইউএলও একজন ভিএস পাচ্ছি, এবং তাদের মাঠকর্মীও আছে। তা এখন যখন আমরা এই যোগাযোগটা রাখতে পারবো, এবং আমরা আশা করবো এরপরে বাংলাদেশ সরকার যেমন বিভিন্ন ইউনিয়নেও একজন এমবিবিএস ডাক্তার পোস্টিং দিচ্ছেন, এরপরে যেন বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিয়নে একজন করে ভিএস অর্থাৎ পশু চিকিৎসক ভেটেরিনারি সার্জন যেন প্রত্যেক ইউনিয়নে একজন করে পোস্ট একটা ক্রিয়েট করে এখানে যেন ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়, ওদের একটা পোস্ট ক্রিয়েট করা হয়, তাহলে কিন্তু ইউনিয়ন লেভেল পর্যায়েও আমরা সরকারের এই চিকিৎসা সহযোগিতাটা পাবো। তাহলে যে কোনো রোগ ব্যাধির হাত থেকে আমাদের নিরাময় যত শীঘ্র সম্ভব এবং আমাদের গরুগুলোর চিকিৎসা আমরা দিতে পারবো। জ্বর হলে দেখবেন গরুটা ঝিম লেগে আছে, কিছু খাচ্ছে না, তাহলে প্রাথমিকভাবে আপনি বুঝতে পারবেন যে গরুটা হয়তো কিছু একটা হয়েছে। যখন সে খাচ্ছে না বা ঝিম লেগে আছে, তখন কিছুটা হয়, তখন আপনি প্রাথমিকভাবে ডাক্তারকে না ডেকে আপনি বাড়িতে থার্মোমিটার রাখবেন, থার্মোমিটার দিয়েও টেম্পারেচারটা দেখলেন। একটা গরুর নর্মাল টেম্পারেচার, গরুর বডি ওয়েট বা বিভিন্ন কী অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী 100 থেকে 102 এরকম থাকে। যদি এর মধ্যেই থাকে তাহলে মনে করেন যে জ্বর নাই, তখন হয়তো যেহেতু ঝিম লেগেছে স্টোমাকে কোনো সমস্যা হতে পারে, তখন হয়তো প্রাথমিকভাবে যেটা, আবার যদি স্টোমাকের ওই সময় নাও হয়ে থাকে কিন্তু ওই ওষুধটা খাওয়াইলে আবার গরুর ক্ষতি হবে না, এটা জাইম জাতীয় জিনিস পাওয়া যায়, মানে অনেক সময় গরহজম যেটা আগে বলি, ওই হজমিকারক জিনিস যদি আমরা খাওয়াই দিয়ে যদি দেখি যে এতে 1 ঘন্টার পরে গরুটা খাচ্ছে, তাহলে বুঝবো যে স্টোমাকের কিছু সমস্যা, তখন কিন্তু এটা দিয়েই আপনি একটা কী পেয়ে গেলেন, মানে এটা হলো প্রাথমিক। তারপর হয়তো মনে করেন সঙ্গত কারণে অনেক গরু দেখবেন ঘরে ঠান্ডার সময় ঠান্ডা খাচ্ছে, আপনি রোদে বের করলেন, 1 ঘন্টা পরে দেখা গেল সে আবার বেশ ফ্রিলি মুভ করতেছে, এমনিতে সুস্থ হয়ে গেল। হ্যাঁ, মানে এ ধরনের অনেক বিষয়। আমি সাধারণত মূলত একটা গরু অসুস্থ হওয়ার পর নিজেই এর সব সিমটম করে নিজে একটা প্রাথমিক কী নিয়ে তারপর আমি ভিএসদের সঙ্গে যোগাযোগ করি। আমার ভিএসদের সহজে নিয়ে আসতে হয় না, আমি মোবাইলেই কমিউনিকেশন করি যে এই সমস্যা এবং এই বলি, তখন তারা হয়তো একটা সাজেস্ট করলো যে আপনি এই ওষুধটা ইউজ করেন, তখন আমি কিন্তু সেই অনুযায়ী ইউজ করি। আমার গরু কী জন্য আপনার ভিএস বা ইউএলও সব সময় আসতে হয় না, খুব কম, কারণ মোবাইলেই তাদের সঙ্গে কমিউনিকেশন করতে সক্ষম হয়, এবং তারা সেখানে ওষুধের নাম বলে দেয়,
আর এখন আমি বা আমার খামার যে কর্মচারী তারাও গরুর ইঞ্জেকশন দেওয়া শিখছে, ওষুধ খাওয়ানো শিখে গেছে, এবং অনেক সময় তারাও একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দেয়। একটা গরু জ্বর মনে হচ্ছে, আমাকে না জানায় জ্বরের ট্যাবলেট খাওয়াই দিল, এ ধরনের এগুলো নর্মাল ব্যাপার। তারপর যখন খুরা রোগ হয় দেখবেন গরুটা হাঁটতে পারে না, পায়ে ঘা হয়ে যায়, খাইতে পারে না, জিভে ঘা হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়ে, এটা হলো আপনার খুরা রোগের। আর তরকাটা হলো এটাকে করার কিছু নেই, হঠাৎ গরু এত টেম্পারেচারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আপনি চিকিৎসা করার টাইম পাবেন না। এটার জন্য তরকার ভ্যাকসিন আপনাকে পূর্বেই দিয়ে রাখতে হবে। তরকা হলে গরুকে রক্ষা করা খুব কঠিন, এটা সাধারণত রক্ষা হয় না। আর আনুষঙ্গিক যেমন আপনার বাদলা বললাম, এগুলোর ভ্যাকসিন পাওয়া যায়। বাদলাতে গরু সহজে মারা যায় না, গরু অসুস্থ হয়ে পড়ে, মানে কিওরেবল আর কি এক কথায়। তো তরকাটা ফেটাল আর কি, তরকার ক্ষেত্রে খুব সমস্যা হয়। আচ্ছা, তো এই ভ্যাকসিনগুলো দিয়ে নিয়মটা কি বা কয় মাস পর পর দিতে হয়? হ্যাঁ, যেমন এটা বিভিন্ন, যেমন খুরার কথাই বলি, কিছু কিছু খুরার ভ্যাকসিন আছে আপনাকে 6 মাস পর পর দিতে হয়, কিছু কিছু খুরার ভ্যাকসিন আছে 4 মাস পর পর। তা আমরা সাধারণত পশুপালন অফিস থেকে এই ভ্যাকসিনগুলো নিয়ে আসি। তো ওই ভ্যাকসিনের গায়েই লেখা থাকে যে কোনটা 6 মাস পর আবার রিপিট ডোজ দিতে হবে, কোনটা 4 মাস পর দিতে হবে। যখন যেটা আসে তখন সেটা যেটা বলে যে আপনাকে এটা 4 মাস পর দিতে হবে, আবার 4 মাস পরে আমরা দিয়ে দিই। যেটা 6 মাস ডিউরেশন, 6 মাস পরে আবার দিই, এভাবেই চলে আর কি মোটামুটি।